লেভেলে চাকরি না করে যদি প্রতিষ্ঠান প্রধান হয় তাহলে মহা মুসিবত আছে। উনি কোনোদিন সাধারণ শিক্ষকের কষ্ট দুঃখ কিছু বোঝেন না, কারণ উনি ভাবতেও পারে না যে 40 মিনিট একটা ক্লাস করালে একজন শিক্ষকের কয় মিনিট কষ্ট হতে পারে, তার কতটুকু বিশ্রাম দরকার হয়। এই জন্য প্রতিষ্ঠান প্রধানের অনেক জায়গায় দেখবেন সরকারি রুলসেও বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানেও বিধি হলো, নিয়ম হলো যে প্রতিষ্ঠান প্রধানের কমপক্ষে 2টো ক্লাস থাকতে হবে। আমাদের দেশের প্রধানটা করায় না, প্রিন্সিপালেরও 2টো ক্লাস থাকতে হবে, এটা নিয়ম। সাধারণ শিক্ষক না হলেও সে বুঝতে হবে যে কি সুবিধা অসুবিধা। এই জন্য মূল চূড়ান্ত সিদ্ধান্তের যে বিষয়টা ফাইনাল করা না, ঠিক আছে, সমস্ত সেকশনের কাজ সবাই সহযোগিতা করবে প্রধানকে, কিন্তু প্রধান তদারকি করবে। একটা নোটিশ লিখেছে, মনে করেন আপনার অফিস সহকারী অথবা আপনার কেশিয়ার লিখেছে, লেখার পরে প্রতিষ্ঠানের প্রধানের কাজ হবে এইটা দেখা, এটা লেখা না। এই নোটিশটা লেখা কিন্তু প্রতিষ্ঠান প্রধানের কাজ না, কিন্তু এইটা ঠিকঠাক আছে কিনা এটা দেখা কাজ প্রতিষ্ঠান প্রধান। বুঝতে পেরেছেন? মনে করেন হিসাব আমাদের সব কিছু রেডি, দিন শেষে হিসাবের প্রত্যেক দিনের আজকে কয় টাকা আয়, কয় টাকা ব্যয়, কয় টাকা বকেয়া, এটার একটা ফাইল হিসাব রক্ষক ক্যাশিয়ার দুজন মিলে করে প্রতিষ্ঠান প্রধানের টেবিলে দেবে। প্রতিষ্ঠান প্রধানের কাজ হলো এইটা দেখা যায় ঠিকঠাক আছে। ছুটির সুপারিশ করবে সহকারী প্রধান, সুপারিশ যে হ্যাঁ ছুটি তাকে দেওয়া যায়, সুপারিশ করা হলো, কিন্তু ছুটিটা দেবে কি প্রধান। ইনার সাথে ইনি সুপারিশ করার অর্থ কি, ইনি ফ্রিজ বসবে, আরো 5 জন সাধারণ শিক্ষকের সাথে সম্পর্ক আছে, সেই একই রুমে মনে করেন থাকবে বা তাদের সাথে সুবিধা অসুবিধা নিয়ে দিতে পারবে, একজন শিক্ষার্থীকেও দিতে পারবে, একজন শিক্ষককেও দিতে পারবে। এই জন্য সহকারী প্রধানের সুপারিশ লাগবে, আর প্রতিষ্ঠান প্রধান ঠিক আছে ছুটি মঞ্জুর করা হবে। বুঝতে পেরেছেন? কোন একটা ক্লাসে কোন সুবিধা হোক অসুবিধা হোক, প্রথমে নালিশটা ওই অভিযোগটা সহকারী প্রধানের কাছে আসবে। সহকারী প্রধান ওইটা যদি দেখে যে রাইট সহজে সমাধান করা সম্ভব করবে, যদি না পারে মনে রাখতে প্রধানের সহযোগিতা। পরামর্শ ভিত্তিক কাজ করলে কিন্তু সমস্যা হয় না। একটা খেয়াল করতে হবে যে আমি সহকারী প্রধান তো আমার লিমিট একটা জায়গায় থাকতে হবে, বড় পরামর্শ আমার নিতে হবে, কিন্তু আমি যদি আবার একে বাদ দিয়ে যদি আবার এলাকা চিনি, সহকারী প্রধানের যদি হটলাইন কমিটির সাথে, তাহলে এই প্রতিষ্ঠান প্রধানের একটু খবর আছে, ঠিক আছে, বেশি দিন ক্ষমতাও থাকবে না, প্রতিষ্ঠানের চরম বিশৃঙ্খলা হবে, কারণ তার হটলাইন কার সাথে, কমিটির সাথে। এই জন্য এই দুইজনের ভিতরে সমন্বয় থাকা খুব বেশি জরুরি। এনাদের সাথে আমাদের সমন্বয়ের দরকার নেই, এনারা অনেক সম্মানিত ব্যক্তি, এনাদেরকে আমরা স্পেশাল ভাবে রেখে দেবো। ভালো মতো খাওয়ান দেবেন, সম্মান করবেন, সালাম দেবেন, চাচা আঙ্কেল দাদা সব ঠিকঠাক রাখবেন, এরা মুরব্বী, কিন্তু কাজ আমাদের এই দুজনের সমন্বয় করতে হবে। এই দুজন ব্যক্তি সব থেকে গুরুত্বপূর্ণ, দুটো শক্তিশালী হাত হলে, একটা হলো শিক্ষা সচিব আর একটা হলো আবাসিক প্রধান। শিক্ষা সচিব দেখেন, এই দুজন শিক্ষা সচিবের যে কাজ, এই কাজ যদি এই দুজন করতে যেত, এই দুজন পাগল হয়ে যাবে। ক্লাস বন্টন কি, ছুটিতে গেল কে, কোন ক্লাস কারে দিতে হবে, তাহলে অমুকটা দিলেন তোর সাথে আরবি পড়াতে পারবে না, সে যে বসে থাকে, হ্যাঁ এই ক্লাস অমুকটা পাঠালেন তোর সাথে, তোমাদের এই ক্লাসে যায় না। এই সহযোগিতাটা করবে কে? শিক্ষা সচিব। পরীক্ষা কবে, সাজেশন কোথায় আসবে, কবে দেবেন, কিভাবে, এই দুজনের সাথে পরামর্শ করে শিক্ষা সচিবের সহজ। আবাসিক প্রধান, আবাসিক কয়টা বাচ্চা আছে, তাদের শৃঙ্খলা, খাবার দাবার, বাজার ঘাট দেখাশোনা, সার্বিক দায়িত্ব আবাসিক প্রধান। উনিও একজন প্রশাসক, কিন্তু কাজটা বোঝা দিতে হবে। এখন এই আবাসিক বাচ্চাদের বইটিকে বাজারও সেখানে বাজারও যদি করতে যেতে বড় যদি, খালি বড় প্রতিষ্ঠান চালানো কিছু খেয়াল করতে হবে। যাই হোক, সংক্ষেপে বললাম শিক্ষায় বইয়ের কথা আলোচনা হয়ে গেছে, সিলেবাস হয়েছে, রুটিন বললাম, ক্লাস ভাগের কথাও বললাম। পরীক্ষা আমাদের ক্যালেন্ডার অনুযায়ী দেবেন, আমাদের প্রশ্নের সাথে মিলবে। আমাদের ক্যালেন্ডার অনুযায়ী যদি পরীক্ষা না নেয়, আমরা কিন্তু প্রশ্ন দেবো না। আমাদের কিন্তু এই বছরটি অনেক জায়গায় ডিস্টার্ব হয়েছে, একই প্রশ্ন হওয়ার কারণে সবাই আপনারা জানেন, কোনো পরীক্ষার একই রুটিন করে না, যার ফলে এক জায়গায় প্রশ্ন ফাঁস হয়ে গেলে ওই প্রশ্ন মোবাইলের ভিতরে অন্যের ভিতরে চালান করে দেয় অন্য জায়গায়, তারা ওইটা দেখে সমাধান করে চলে আসে। একসাথে আমাদের ডেটে আমাদের পরীক্ষা অনুযায়ী যদি পরীক্ষা না হয়, আমরা কিন্তু বছরের শুরুতেই ক্যালেন্ডার দিয়ে দিচ্ছি। যারা নেই কাপড় অফিস থেকে নিয়ে দেবে 5টা করে ক্যালেন্ডার পাবেন প্রতিষ্ঠান প্রধান। এই ডেট ওখানে যেই ডেট পরীক্ষা আছে সেই ডেট অনুযায়ী আমাদের রুটিন অনুযায়ী আপনারা করবেন, তাহলে সব ঠিকঠাক হবে। রেজাল্ট, শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো এই গেল। হিসাব দেখেন, হিসাব একটা জটিল বিষয়, খুবই জটিল বিষয়। দেখবেন যখন প্রতিষ্ঠানে এই ঝামেলা শৃঙ্খলা বিশৃঙ্খলা শুরু
শুরু হয় তখন দেখবেন কি হয়েছে, তার টাকা পয়সা কিরা মারিছে, বড় মারিছে, কিরা মারিছে, ছোট মারিছে, কিরা মারিছে, কেশিয়ার মারিছে, কিরা মারিছে, এইসব রকম মারিছে, এই জামাতা হয়ে যায়। শেষকালে এই ভালো ভালো ড্রেসের লোকগুলো একটা টাইম কিন্তু একসাথে কাট করা যায়, আপনি কিছু করেন না কিন্তু অটোমেটিক চলে আসে আপনার মানে। কারণ কি, কারণ আপনি এই পরবর্তী লেভেলগুলো মানেননি। এই জন্য হিসাবে দেখেন, হিসাবের সাথে সম্পৃক্ত থাকবে কমিটি। যদি কমিটি আমাদের অনুগত হয় তাহলে কমিটি থাকবে, প্রধান সহকারী প্রধান দুইজনের অনুমোদন লাগবে। একটা ভাউসার অনুমোদন হতে গেলে কমিটি সবার শেষে কিন্তু প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধানের অনুমোদিত স্বাক্ষর সিল লাগবে, অনুমোদন স্বাক্ষর যে হ্যাঁ এই ভাউসার ঠিক আছে। হিসাব রক্ষক কেশিয়ার এই দুজন কিন্তু দুই লোক, হিসাব রক্ষক একজন আর কেশিয়ার আর একজনের কাছে টাকা থাকে আর একজনের হিসাব করে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলোতে এই দুইজন অধিকাংশ জায়গায় একজন হয়, এই দুইজন একজন হলেও কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন যখন কোনো একটা হিসাবের সাথে কমিটি থেকে একজন সদস্য, প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান, হিসাব রক্ষক কেশিয়ার, যখন এই চারটে লোক ইনভলভ থাকবে তখন কি চুরি করতে পারবে? দল এই চারজনের ভিতরে একজন বেলাইনে যাবে, মনে করেন কেউ জানে না, মনে করেন এই ভদ্রলোক একা একা বসেই গভীর রাতে হিসাব করে, তাহলে কিন্তু শয়তান কিন্তু আসতে পারে। তো কালকে রেসপন্স দিতে হবে, তখন 15 টাকা মেরে দাও তো 2000 থেকে বের হবে, একা একা বসে হিসাব করলে শয়তান কিন্তু আসতে পারে। ওই কেশিয়ার সাহেব চিন্তা করলে টাকা আমার কাছে এত টাকা থাকে, তাহলে ঠিক আছে আমি এই সময় ঘেরে মাছ ছেড়ে দিই, আমার কাছে 2 লাখ টাকা আছে, পরে ওই সময় মাছ বেঁচে 25 টাকা দিয়ে দেবো, মাছটা আমার ব্যবসা। কিন্তু যখন সাহিত্য থাকবে তখন কিন্তু গভীর রাতে শয়তান আসে, এই ধরনের ধৈর্যবেলা করতে পারবে না। কারণ দিনের হিসাব দিনে হচ্ছে এই হিসাবের সাথে চারটা ব্যক্তি সরাসরি সম্পর্কিত, তখন চুরি হতে গেলে কিন্তু একটু হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এই জন্য কিন্তু এই চারজন মানুষকে হিসাবের সাথে সম্পৃক্ত থাকতে বলছেন। দেখবেন 7 লাখ পরিস্থিতি রহমতুল্লাহ বইয়ের ভিতরে আছে। আর সর্বশেষ আমাদের এই হিসাবটা ফাইনাল হলো কিনা এটা দেখার দায়িত্ব কার? অডিট অফিসার। আমরা বছর যায়, মাস যায়, দিন যায়, সব কিছু চলে যায়, কিন্তু আমার প্রতিষ্ঠানে অডিট হয় না, অডিট হয় না। ওই অডিট অফিসার এই হিসাব শুরু করার আগে অডিট অফিসার কাছে যেতে হবে যে স্যার আপনি 1 বছর পরে আমাদের প্রতিষ্ঠানটা অডিট করবেন, এখন কোন কোন খাতাপত্র নিয়ে আমাদের কাজ শুরু করা লাগবে, আমাদের হিসাব রক্ষক আর কেশিয়ারকে একটু সুন্দরভাবে প্রতিষ্ঠান প্রধানের উপস্থিতিতে একটু বুঝাই দিন যে আমি 1 বছর পরে সরকারি অবসরপ্রাপ্ত কোনো ব্যাংক কর্মকর্তা বা যারা এই অডিটগুলো করে তাদেরকে দিয়ে অডিটটা করা হবে, ঠিক আছে? বাকি কোন 1 বছর আমরা সবাই এই সাইকেল মিলে কঠিন হিসাব করবো, 1 বছর পরে ভদ্রলোককে ডাকলেন, বলে কি করছেন, কিছু হয়নি, সব পাঠাবেন। এখন সম্ভব? 1 বছর আগে যদি আপনি ওনার কাছে যান, এই 3 জন মিলে 4 জন মিলে 1 বছর আগে ভদ্রলোকের কাছে যান যে আমাদের একটা অডিট আমরা 1 বছর পরে করবো, একজন সরকারি কর্মকর্তাকে দিয়ে, এটা প্রশাসন, সরকারি অফিস সব জায়গায় স্বীকৃত হবে, গ্রহণযোগ্য হবে। আমাদের মধ্যে একজন সাধারণ লোকের বসাই কিন্তু অডিট করাবেন না, আপনার অডিটের ফাইল হবে এবং এটা একজন অফিসার দ্বারা সত্যায়িত থাকবে, যা প্লেস করা হয়, এজন্য অডিট অফিসার রাখবে। বাকি ওই অডিট অফিসারই বলে দেবে যে এই হিসাব চালাতে গেলে কত ধরনের খাতা আপনাদের মেইনটেইন করতে হবে। আর একটা বিষয় হলো ওই ডকুমেন্টের কথা বলছি, ভর্তি হয়েছে সব সেক্টরে, যত সেক্টর বলা হলো প্রত্যেকটা সেক্টরে কাজ সুশৃঙ্খলের জন্যই ডকুমেন্ট আছে। আমি এখানে কয়েকটা নমুনা দিয়েছি মাত্র। ভর্তি রেজিস্টার, এটা আমাদের প্রতিষ্ঠান থাকে না, রেজুলেশন থাকে না, নোটিশ থাকে না, হিসাব হয় 1 খাতা নোটিশ সব হয়, আয়ও হয়, ব্যয়ও হয়, ভাউচারও হয়, ঠিক আছে, সব ক্যাশ নামও হয়, সব ওই 1 খাতায় হয়। শিক্ষা সচিবের এরকম সেকশন ওয়াইজ খাতা থাকবে, ঠিক আছে? আবার শিক্ষার দায়িত্ব পালন করবে তাও থাকবে, কো কারিকুলাম, সহশিক্ষা, কিরাত, গজল, কবিতা আবৃত্তি কি আছে এর খাতাপত্র থাকা দরকার। এছাড়া গোপনীয় কিছু নথি থাকে। গোপনীয় নথি বলতে কি, যেমন এখানে ওই যে অডিটের যে ফাইলটা হলো, এটা একটা গোপনীয় নথি, 1 বছরের একটা অডিটে দিয়ে দেওয়া হলো। এরপরে এই প্রতিষ্ঠান, মনে করেন প্রতিষ্ঠান প্রধান বাড়িওয়ালার কাছ থেকে নিয়েছে, তার একটা ভাড়া একটা ডিড হয়েছে, এটা একটা গোপনীয় নথি। তার সাথে মনে করেন জমি বা জায়গার আলাদা কোনো একটা ডিড হয়েছে, এটা একটা গোপনীয় নথি। এরকম অনেক গোপনীয় নথি থাকে যা সাধারণ শিক্ষক সাধারণ ফাইলে হেলায় খেলায় এখানে ওখানে ফেলে রাখা যায় না। এই গোপনীয় তথ্যগুলো সংরক্ষণের জন্য, আপনাদের গোপনীয় নথি সংরক্ষণের জন্য একটা
ফাইল হোক, কাগজপত্র হোক, এগুলো তৈরি করতে হবে ক্ষেত্র বুঝে বুঝে। তা আমার প্রতিষ্ঠানে কি কি লাগে বুঝতে পেরেছেন? রেজুলেশন জনবল সম্পদের কারণে হিসাবরক্ষক কেশিয়ার সব দায়িত্ব পালন করে, সেক্ষেত্রে করণীয় মানে একটা বিষয় আছে শোনেন, প্রতিষ্ঠান প্রধান যদি টাকা ধরে তাহলে আপনি ধরে নেন যে চুরির অপবাদ তারপরে আসবেই আসবে, আজ বা কাল। আপনি কোনোভাবেই এর থেকে বাঁচতে পারবেন না। টাকা থেকে আপনি যত দূরে থাকবেন তত আপনি নিরাপদ থাকবেন। টাকা থেকে প্রত্যেককেই বলছি যে টাকা থেকে যত দূরে থাকবে ততই আপনি সেফ থাকবেন। প্রতিষ্ঠান প্রধান যদি হিসাব রক্ষক আর কেশিয়ার এই দুই ব্যক্তি নাগরিকের দায়িত্ব পালন করে থাকে তাহলে তারও কাগজপত্র থাকতে হবে এবং সে তার মুরব্বী হোক, মুরব্বী না হলে নিজের হলেও ফিকির করা দরকার যে আমি একজন কেশিয়ার বা হিসাব রক্ষক রাখবো, প্রয়োজনে তাকে দিয়ে আমি 3টা ক্লাস নেব। যে আপনি সকালে এসে 2 ঘন্টা হিসাব কিতাব করবে, মাঝখানে 2 ক্লাস দিয়ে দেবে, আবার ছুটি হওয়ার আগেও সে থাকবে। কেন? এই দুইটাই তো অভিভাবক আসে, শুরুর দিকে অভিভাবক আসে, ঠিক আছে, অভিভাবক বাচ্চা নিয়ে আসে, তাহলে এসে বেতন দেবে, ঠিক আছে, অমুক কোথায়, এই কোথায়, রোল কোথায়, বলবে না আমাদের ওই হিসাব রক্ষক তো এখন ক্লাসে আছে, তাহলে কি হবে? অথবা ওই সময় প্রধান শিক্ষক নোট রাখবে, তখন সে ক্লাসে আছে, হিসাব রক্ষক আসলে বুঝে দেবে, তাহলে কিন্তু লোকবল সংকট হবে না। আপনি ক্ষেত্র বুঝে লোক রাখবেন। ক্ষেত্র বুঝে লোক মানে ক্ষেত্র বুঝে লোক রাখার অর্থ হলো যে দেখেন একটা সত্য কথা বলি, এখন যে পরিস্থিতি, এতে তো আসলে একজন শিক্ষককে যে বেতন দেওয়া দরকার সেই বেতন আমরা প্রতিষ্ঠান প্রধানরা দিতে পারি না। কারণ কি? কারণ হলো আমরা প্রতিষ্ঠান শুরু করছি মাত্র। কিন্তু এই জন্য শিক্ষকদের সাথে আমাদের কমিটমেন্ট এমন হওয়া উচিত যে আপনার এই সময় থেকে এই সময় আপনি দায়িত্ব বা ডিউটি পালন করবেন। এই দায়িত্ব পালনের ভিতরে আপনাকে এখন সার্বিক কাজের জন্য এই টাকা দেওয়া হবে। প্রতিষ্ঠানের আয় ইনকাম বাড়ার সাথে আপনার প্রতি বছর 10% বা 20% ইনক্রিমেন্ট হবে। আপনার ভালো দুটো বোনাস হবে। যদি বেতন কম দেন তাহলে এই দিক থেকে তাকে কমপক্ষে একটা আশার জায়গায় রাখতে হবে। সে জানবে যে আমার বেতন 10,000 টাকা অথবা 5,000 টাকা, কিন্তু আমি দেশে না 1,000 টাকা পাবো। অথবা বছর শেষ হলে যদি আমরা ভালো পরিশ্রম করি তাহলে আমাদের 10% ইনক্রিমেন্ট হবে। অথবা আরো বড় অফার দিয়ে রাখবে যে আমার এই বছর 150 আছে, আগামী শেষ হলে যদি এই যে 200 বা 250 বা 300 হয় তাহলে আপনাদের বেতনের এত % ইনশাআল্লাহ বাড়ায় দেওয়া হবে। যা ঘোষণা দেবেন 6 মাস আগে, 6 মাস পরে শিক্ষার্থী বলে তাই বাস্তবায়ন করবে। অভিভাবকরা যদি আমাদেরকে টাকা পয়সা দেয় তাহলে আমার শিক্ষকদেরকে তো আমার টাকা দিতে সমস্যা নেই, কিন্তু এখন আমি একা শুরু করছি, আমার টাকা নেই, প্রাথমিক অবস্থায় অবকাঠামো সব কিছু দিয়ে 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা কিন্তু একজন প্রতিষ্ঠান প্রধানের খরচ হয়ে যায়। কিন্তু এটা কিন্তু একজন সাধারণ শিক্ষক বোঝে না। এইটা তারও বুঝতে হবে, আবার প্রতিষ্ঠান প্রধানের এইটাও বুঝতে হবে যে আমার সংসার চালাতে গেলে 15 থেকে 20,000 টাকা লাগে, তাহলে আমার প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষকেরও 15 থেকে 20,000 টাকা লাগে। উনিও যেখানে বাজার করে আমিও সেখানে বাজার করি, উনিও যেই বাজার থেকে মাছ কেনে আমিও সেই বাজারে মাছ কিনি। এখন আমি যদি উনাকে চাকরির কথা বলি, সকাল 9টা থেকে যদি রাত 10টা পর্যন্ত একদম শুটকি বানায় ফেলাই আটকায় রেখে, যে ওনাকে প্রাইভেটও পড়াতে দেবো না, ইমামতিও করতে দেবো না, মসজিদেও যেতে দেবো না, গেড়তেই বাইরে বেরোতে দেবো না, যারা আপনি আটকায় রাখবেন তাকে তো পর্যাপ্ত হাতিয়ার দিতে হবে। আর যদি দিতে না পারেন তাহলে বলবেন ধরুন আপনি 4 ঘন্টা থাকবেন, আপনাকে 4,000 টাকা দেবে, এরপর আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, যা করেন কোনো সমস্যা নেই। মানুষকে ডিস্টার্ব করবেন না, মানুষের প্রতি সিস্টেম করে জুলুম করবেন না। কথাটা বুঝতে পারছেন? আমরা সিস্টেম করে জুলুম করি, কি করি? সিস্টেম করে জুলুম করি। কিন্তু আমরা এই জন্য তো বলছি যে প্রতিষ্ঠান প্রধানের সহকারী সাধারণ এই সমস্ত দায়িত্ব পালন করে এসে প্রতিষ্ঠান প্রধান হওয়া দরকার, তাহলে সে অনেক কিছু বুঝতে পারে। আর এইগুলো না হলে অনেক কিছু বুঝতে পারে। এই জন্য যাকে আমি আটকায় রাখবো তাকে আমি পর্যাপ্ত পরিমাণে হাতিয়ার দেওয়ার চেষ্টা করবো। এইগুলো আপনাদেরকে বলতেছি কিসের জন্য? আমরা তো পরিচালক না, আমরা তো সাধারণ শিক্ষক। পরিচালকরা তো এখানে আছে, পরিচালকরা যদি না আসে তাহলে কি করে হবে? পরিচালক গ্রুপে দেওয়া উচিত ছিল। শুনেন, আপনারা সাধারণ শিক্ষকরা ভালো করে পড়ান, আপনাদের থেকে ভালো ফলাফল হলে প্রতিষ্ঠান প্রধানরা ইনশাআল্লাহ খেয়াল করবে। সকল প্রতিষ্ঠান প্রধানরাই অমানুষ না, সকল প্রতিষ্ঠান প্রধানরাই অমানুষ না, অনেকে বুঝবে।
আর স্ট্রাইক করে দেবেন যদি দাবি দেওয়া না হয়। যে এই কয়জন নির্ভর থাকবে তারাই যদি সমান ক্যাটাগরি যে টাকা সরানোর ক্ষেত্রে সবাই যদি সমান চারজন মানুষ কিন্তু একসাথে হয় না, চারজন মানুষ একসাথে এরকম করে হয়ে যাবে না, তাহলে ইজমা শরিয়াতের দলিল হতো না। চারটেই যদি পথভ্রষ্ট হয়ে যাবে তাহলে ইজমা শরিয়াতে দলিল হতো না। তাহলে ও যদি যায়ও তাও কয়দিন পরে টেক পাবে, বুঝতে যাবে ওই ভাগাভাগিটা কম বেশি হয়ে যাবে। শোনেন, আমরা তো একজনই সব করি, আপনি দেন না, দুই চারজন লোককে এরকম দেন না, কোনো সমস্যা নেই। একটা লোকের দিন শেষে যদি বাউন্সার স্বাক্ষর করতে দেন তা কি হবে? আমার টাকা পয়সা সব নিয়ে যাবে, টাকা পয়সা সব নিয়ে যাবে। চলো ভালো।